বন্ধুরা, মর্গ্যান স্ট্যানলি এটা আমেরিকার ভীষণই নামকরা একটা কোম্পানি। ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের দুনিয়ায় এই কোম্পানিকে ভীষণ দিগ্গজ বলে মনে করা হয়। উদাহরণ হিসেবে মর্গ্যান স্ট্যানলির আন্ডারে প্রায় $1 ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজ করা হয়। এটুকুই নয়, মর্গ্যান স্ট্যানলি প্রতি বছর দুনিয়া জুড়ে অসংখ্য বড় অর্থব্যবস্থার জন্য প্রেডিকশনও করে। এই অর্থব্যবস্থা আগামী সময়ে কেমন পারফর্ম করবে, ভালো করবে নাকি খারাপ, এখানে বিনিয়োগ করা উচিত নাকি না। আর মর্গ্যান স্ট্যানলির এই রিপোর্টে বিশ্বের মোটামুটি প্রত্যেকটা দেশের নজর থাকে। কেন? কারণ যখন মর্গ্যান স্ট্যানলি রিপোর্ট জারি করে আর কোন দেশের ব্যাপারে তারা বলে যে এই অর্থব্যবস্থা আগামী সময়ে অনেক বড় হবে, অনেক দ্রুত এগিয়ে চলবে আর ইনভেস্টমেন্টের ভালো সুযোগও এখানে রয়েছে, তো সেই দেশের কপাল খুলে যায়। কারণ এমনটা বলার পর প্রথম কথা তো মর্গ্যান স্ট্যানলি স্বয়ং ওই দেশের অর্থব্যবস্থায় ওই দেশের কোম্পানিতে ভালো মতো বিনিয়োগ করে। আর তা দেখে বাকি যে বিনিয়োগকারীরা থাকে যারা মর্গ্যান স্ট্যানলির রিপোর্ট পড়ে তারাও সেই দেশে বিনিয়োগ করা শুরু করে দেয়, যার জন্য ওই দেশের জিডিপি আরো গতি পেয়ে যায়। কিন্তু আজকে আপনাদের এই নিয়ে কেন বলছি, কারণ মর্গ্যান স্ট্যানলি এখন ভারতকে নিয়ে অনেক বড় প্রেডিকশন করেছে। আর বিশ্বাস করুন, মর্গ্যান স্ট্যানলি যা বলেছে সেটা শুনে আপনাদের চোখও খুলে যাবে। সর্বপ্রথম তো মর্গ্যান স্ট্যানলি এটা কনফার্ম করে দিয়েছে এই সময় এশিয়ার ভেতরে বিশেষ করে চীনে যে সিচুয়েশন হয়ে রয়েছে আর যে জিরো কোভিড পলিসি লাগিয়ে রেখেছে এর থেকে ভারতের অনেক বেশি বেনিফিট হবে। আর এই কারণে ভারত 2027-এর মধ্যে জার্মানি ও জাপানকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এরপর মর্গ্যান স্ট্যানলি যা বলেছে তা সত্যি শোনার মতো। আসলে মর্গ্যান স্ট্যানলি এটা বলে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থব্যবস্থা তো হয়েই যাবে, কিন্তু আসল কামাল হবে 2030-এর আশেপাশে। আসলে মর্গ্যান স্ট্যানলির অর্থশাস্ত্রীরা এটা ক্যালকুলেশন করেছে 2032-এর মধ্যে ভারতের গতি এত বেড়ে যাবে যে ভারতের জিডিপি $8.5 ট্রিলিয়ন পৌঁছে যাবে। আর স্ক্রিনে আপনারা দেখতেও পারেন যেখানে ওনারা স্পষ্ট বলেছেন এই সময়ে ভারতের জিডিপি $3.5 ট্রিলিয়ন মতো। আগামী 10 বছরের মধ্যে সেটা দ্বিগুণের থেকেও বেশি হয়ে যাবে, $8.5 ট্রিলিয়ন পার করে ফেলবে 2032-এর মধ্যে। কিন্তু সেই সঙ্গে আপনাদের এটাও বলি, আপনারা এটা ভাববেন না যে ভারত 2032-এর আগে $8.5 ট্রিলিয়ন অর্থব্যবস্থা হতে পারবে না। এই ব্যাপারটার পুরো সম্ভাবনা রয়েছে যে ভারত সেই টার্গেটকে 3-4 বছর আগেই অর্জন করে ফেলবে। কিন্তু তার জন্য আমাদের চীনের সহযোগিতা দরকার। কেমন সহযোগিতা? আসলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আগামী সময়ে এমন কাজই কন্টিনিউ করতে থাকেন যেমনটা উনি আজ পর্যন্ত করে এসছেন, মানে তাইওয়ানকে জ্বালানো, জাপানের সঙ্গে টক্কর নেওয়া, আমেরিকার নৌসেনাকে টেক্কা দেওয়া, তাছাড়া ভারতকে বিরক্ত করা, বিবাদ তৈরি করা, আর সেই সঙ্গে চীনের ভেতরে জিরো কোভিড পলিসিকে আরো কিছু মাস পর্যন্ত লাগু করা। যদি এই কাজগুলোই শি জিনপিং আগামী কিছু বছর পর্যন্ত করতে থাকে তাহলে ইউরোপিয়ান দেশগুলো চীনকে এক ঘরে করা শুরু করে দেবে। আর আপনারা নিজেরাই দেখবেন আগামী কিছু বছরে চীন থেকে বিদেশি কোম্পানিগুলোর মাস মাইগ্রেশন হবে, যা অলরেডি শুরু হয়েও গেছে। এছাড়া আরো একটা কাজ হবে, যেভাবে যেভাবে পশ্চিমী দেশগুলোর চীনের সঙ্গে টক্কর বাড়বে তো আপনারা দেখবেন চীন বিদেশি কোম্পানিগুলোকে ঠিকমতো দেশের ভেতরে কাজ করতে দেবে না। আর সদ্যই আমরা সেটা দেখেওছি, তাইওয়ানকে নিয়ে যখন বিবাদ বাড়ে তো চীনের ভেতরে ওখানে সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড ভীষণ ভাইরাল হয়, বয়কট ইউএস প্রোডাক্ট, বয়কট ইউরোপিয়ান প্রোডাক্ট। আর এই কারণে যে ইউরোপিয়ান কোম্পানিগুলো রয়েছে, আমেরিকান কোম্পানিগুলো রয়েছে, তাদের একটা অল্টারনেটিভ মার্কেট দরকার, আর সেটা হলো ভারত। কারণ ভারতের পপুলেশন এই সময় চীনের থেকেও বেশি হয়ে যাচ্ছে, তো ভারত আগামী সময় চীনের থেকেও বড় মার্কেট হতে পারে। আর এর জন্য ইউরোপ ও আমেরিকার ভালো এতেই হবে যে তারা ভারতের মার্কেটকে ডেভেলপ হতে দিক আর তারাও স্বয়ং সাহায্য করুক। আর বিশ্বাস করুন, যদি এই সমস্ত ফ্যাক্টর সঠিকভাবে কাজ করে যায় তো ভারতের জিডিপি 2032-এর মধ্যে $8.5 ট্রিলিয়ন তো ছাড়ুন, 11-12 ট্রিলিয়ন না ছুঁয়ে যায়। কিন্তু যদি এই ফ্যাক্টর কাজ নাও করে তো 2032-এর মধ্যে $8.5 ট্রিলিয়নের ইকোনমি তো আমরা হয়েই যাব। যদিও এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।